নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি ভালো আছি এবং আজকে যে বইটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি, বইটা আমার বেশ কিছু দিন ধরে পড়ার ইচ্ছে ছিল এবং এক সপ্তাহের মধ্যে প্রচণ্ড কাজের চাপের মধ্যে বইটা পড়ে শেষ করেছি। তার মানে বইটাতে একটা টান আছে এবং বইটা শেষ করার পরেতে একটা অদ্ভুত ফিলিংস কাজ করছে। তো সেই বইটা হচ্ছে অনিন্দ্য সেনগুপ্তের লেখা 1982। কোনো একটি সোশ্যাল মিডিয়াতে বইটার সম্পর্কে প্রথম বইটার ছবি দেখি এবং তখন আমি জানতাম না যে বইটার বিষয়বস্তু কী। বইটার ছবিটা আমাকে খুব আকর্ষণ করেছিল। প্রথমে তো আমার দেখে মনে হয়েছিল এটা হতে পারে কোনো অনুবাদ কাহিনীর ওপর বেস করে লেখা। আমার মনে আছে যে দু একটা রিভিউ বোধহয় বেরিয়েছিল, কিন্তু আমি পড়িনি, কারণ আমি জেনারেলি কোনো বই চেষ্টা করি যে উইদাউট রিভিউ পড়তে, যাতে আমি বায়াসড না হয়ে পড়ি। তো অনিন্দ্য সেনগুপ্তর 1982 এটা কল্পবিজ্ঞান পাবলিকেশন থেকে প্রকাশিত এবং প্রকাশিত হয়েছে এই বছরের এপ্রিল মাসে। বইটির ঠিকই বলেছি, এই বছরের এপ্রিল মাসে, এবং বইটির মুদ্রিত মূল্য 450 টাকা। বইটা সায়েন্স ফিকশন মানে এখানে প্যারালাল ইউনিভার্স, টাইম ট্রাভেল, টাইম পোর্টাল, ইভেন এআই পর্যন্ত আছে এবং আরও বেশি কিছু আছে। তো মানে কিন্তু এই লেখাটা কিন্তু রোবোটিক নয়। মানে এই সমস্ত আমরা যে হলিউডের সিনেমাগুলোকে দেখি যে সেখানে খুব রোবোটিক টাইপের হয়ে যায় এই বিষয়গুলো থাকলে, রোবোটিক টাইপের নয়, বরঞ্চ এখানে মানসিক আবেগ খুবই বেশি পরিমাণে আছে এবং সেই মানসিক আবেগকে সাপোর্ট করতে গিয়ে বা কোথাও বিজ্ঞান বা সায়েন্স ফিকশন তার কিন্তু কল্পবিজ্ঞান, তার সেই জন্য কল্পবিজ্ঞানের হাত ধরা হয়। মানে মানসিক আবেগ, মানুষের যে অনুভূতি এবং কল্পবিজ্ঞান এখানে হাত ধরাধরি করে চলে। এখানে গল্প হচ্ছে বাণীনগর নামে একটা শিল্পনগরী, শহরতলি এলাকা। সেখানে কালীদহ বলে একটা জলাশয় আছে, খুব মিস্টেরিয়াস জলাশয়। বলা হয় যে সেই মন্দিরের তলায় একটা কালী মন্দির আছে এবং খুব রহস্যময় জায়গা। সেই জলাশয়ে কেউ নামে না। তো 1982 সাল, সেই জুলাই মাস ছিল। সেই যে বাণীনগর শিল্পনগরী, সেখানে 4টে বাচ্চা ছেলেমেয়েগুলির নাম হচ্ছে রূপু, দীপু, দীপ আর রুখু। আর এদের যে মেন্টর, মানে এদের যে দাদা রণজয় কর্মকার, যিনি অ্যাস্ট্রোফিজিস্ট, তো অ্যাস্ট্রোফিজিসিস্ট, তো তিনি এদের মানে হার্ট থ্রব ছিলেন। এদেরকে গল্প বলা, এদেরকে বিভিন্ন বিষয়ে বোঝানো এবং রণজয় যে কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন সেটা প্রথম থেকেই খুব গোপন রাখা হয়। তিনি একজন বিজ্ঞানী ছিলেন, ফলে তিনি অধিকাংশ সময় দেশের বাইরে কাটাতেন, আমেরিকাতে কাটাতেন। তারপর যখন দেশে আসতেন তখন এই বাচ্চাগুলোকে নিয়ে মেতে থাকতেন। তো 1982 সালে জুলাই মাসের 6 তারিখে এরা সকলেই সেই কালীদহের পাড়ে নিরুদ্দেশ হয়ে যান এবং পরের দিন সন্ধ্যাবেলায় রণজয় ফিরে আসেন না আর, কিন্তু এই 4টি বাচ্চাকে সেই কালীদহের পাড়েতে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় এবং তারপর থেকেই 4টে বাচ্চার জীবন বদলে যায়। তাদের মধ্যে এই 4টে বাচ্চার মধ্যে যাদের সামর্থ্য ছিল তারা তাদেরকে সেই বাণীনগর শিল্পনগরী থেকে সরিয়ে দেওয়া হয়, তাদেরকে অন্য জায়গায় রিপ্লেস করা হয়, পড়াশোনা শেখানো হয়, তাদের বড় হয়ে ওঠা সেখানে। পরস্পরের থেকে যারা একসময় অভিন্ন হৃদয় ছিল তারা বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের মনের ওপর খুবই একটা প্রভাব পড়ে এবং এই রণজয়কে আবার আমরা দেখতে পাই যে 2021 সালের কোভিড পরিস্থিতিতে সেই রণজয় মারা গেছেন এবং তার ভাইপোর ওপর দায়িত্ব দেওয়া হয়। রণজয় দায়িত্ব দিয়ে যান যে সেই 4খানা প্যাকেট দিয়ে যান, যে প্যাকেটগুলো সেই 4টে বাচ্চা ছেলে মেয়ে যারা একসময় রণজয়ের অভিন্ন হৃদয় বন্ধু ছিল তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য
তো এই যে 4টে ছেলে মেয়ে, এই 4টে ছেলে মেয়ে তো বড় মানুষ হয়ে গেছে, প্রায় 30-40 বছর পরে তারা অনেক বড় মানুষ হয়ে গেছে, এবং বড় মানুষ তাদের নিজস্ব কর্মক্ষেত্র হয়েছে, নিজস্ব জীবনযাপন হয়েছে। কিন্তু ওই যে 1982 যে জুলাই মাসের 6 তারিখের যে দিনটা তাদের জীবনটাকে যে পাল্টে দিয়েছিল, এইটা কেন প্রত্যেকের মধ্যেই একটা প্রভাব ফেলেছে। কিন্তু অ্যাকচুয়ালি সেই দিন কি হয়েছিল সেইটারই অন্বেষণ হচ্ছে এই 1982, এবং সেইটার অন্বেষণ করতে গিয়ে কিন্তু এই যে টাইম ট্রাভেল, প্যারালেল ইউনিভার্স, এআই ইত্যাদি ইত্যাদি অনেক বিষয়গুলো এসেছে। আর্থসামাজিক কিছু বিষয়ও প্রকারান্তরে উঠে এসেছে, এবং সেটার প্রেজেন্টেশনটা হচ্ছে, অর্থাৎ এই উপন্যাসের ফরম্যাটিংটা হচ্ছে আরও একটা ইন্টারেস্টিং বিষয়। আমি তো অন্ততপক্ষে এরম কোনো লেখা আগে পড়িনি। নাটক হয়তো পড়েছি 2-1টা, কিন্তু সেটা আলাদা, কিন্তু একদম স্ক্রিপ্টের আকারে, চিত্রনাট্যের আকারে এই যে কাহিনী লেখা হয়েছে, এই যে এইরমভাবে লেখা হয়েছে। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা বিদুশেখরের, বিদুশেখর বলে একটা রোবটেরও উল্লেখ আছে। তো এইরকমভাবে লেখা হয়েছে, এবং এটা বেশ প্রথমটা না একটু অন্যরকম লাগছিল, একটুখানি কোথাও একটা বাঁধো বাঁধো লাগছিল, তারপর পড়তে পড়তে কিন্তু এই ফরম্যাটিংয়ের জন্য কিন্তু আলাদা একটা মজা পাওয়া যায় এই লেখাটার মধ্যে। এবং আমি যখন লেখাটা পড়ছি, খালি মনে হচ্ছে যে রহস্য বোধহয় এবার উদ্ঘাটিত হবে, এবং কোথাও কোথাও রহস্য উদ্ঘাটিত হলো, কিন্তু অনেকগুলো প্রবাবিলিটি রয়েছে। মানে এই লেখাটা আমার মনে হয় যে খুব ছোটদের জন্য লেখা নয়, একটু প্রাপ্তবয়স্ক মনস্কর লেখা। এবং আমি যদিও এই বইটাকে 1 সপ্তাহের মধ্যে পড়ে শেষ করেছি, কারণ খুব টান ছিল, লেখাটার মধ্যে একটা অদ্ভুত টান আছে। আমার ইচ্ছা আছে যে বইটাকে আর একবার পড়ার, কিছু কিছু জায়গায় রিভিজিট করার, কিন্তু পুরোটাই পড়বো আমি। কিন্তু এই বইটা না খুব 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 তাড়াতাড়ি পড়ার মতো নয়, আমার মনে হয় বইটা একটু ধরে পড়ার মতো। বইটা একটু ধরে পড়লে বইটার আলাদা একটা মজা পাওয়া যাবে, কিন্তু বইটার মধ্যে একটা অদ্ভুত গতি আছে, গতিময়তা আছে, যেটা কিন্তু টেনে নিয়ে যায়। আর একটা জায়গায় গিয়ে যারা আপনারা পড়েছেন বা পড়বেন তারা দেখবেন যে একটা প্রবাবিলিটির কথা বলা হয়, যে একটা ঘটনা একাধিকভাবে ঘটতে পারতো, সেইটা যখন বারবার বলা হচ্ছে এটা অদ্ভুত ফিলিংস হয় যে হ্যাঁ, মানে এরকমও তো হতে পারে, মানে আমাদের বাস্তব জীবনেও তো এরকম হতে পারে। এটা সায়েন্স ফিকশনের আদলে দেখানো হয়েছে, কিন্তু আসলে তো প্রত্যেকটা ঘটনাই তাই, মানে একটা জিনিস একভাবে ঘটে গেল, কিন্তু যদি প্রবাবিলিটি থাকতো, যদি টাইম পোর্টাল থাকতো, টাইম ট্রাভেল থাকতো, হতে পারে যে ঘটনাটাকে আমরা অন্যভাবেও ঘটতে দেখতে পারতাম। অদ্ভুত একটা ফিলিংস, অদ্ভুত একটা ঘোরের মধ্যেই বইটা শেষ করেছি। কিছু কিছু জায়গায় প্রিন্টিং মিস্টেক আছে, আশা করব পরবর্তী সংস্করণে যে প্রকাশক আছেন তারা এটাকে শুধরে নেবেন, কিন্তু সেটা পড়তে গিয়ে বোঝা যায়, ফলে খুব অসুবিধা হয় না। প্রিন্টিং খুব ঝরঝরে, পৃষ্ঠাও দারুণ, ফলে পড়তে ভালো লাগে। এই বইটার ক্ষেত্রে আমি এটা আমি জানি না, বাংলাতে এই ধরনের লেখা কিন্তু আমি আগে পড়িনি, সুতরাং আমার মনে হয়েছে একটা একদম অন্য ধরনের লেখা। তবে যারা খুব সায়েন্স ফিকশন বা এই ধরনের লেখা পড়তে পছন্দ করেন তাদের জন্য একেবারে উপযুক্ত। এর মধ্যে কিন্তু প্রেম, ভালোবাসা, আবেগ, ঘৃণা, পরিবেশ, সমাজ বদলে যাওয়া, সব বিষয়গুলোই উঠে এসেছে, কিন্তু সমস্ত কিছুর সঙ্গে বোধহয় কোনোভাবে একটা বিজ্ঞানকে জড়িয়ে, টাইম ট্রাভেলকে জড়িয়ে একটা অদ্ভুত পরিবেশ তৈরি করা হয়েছে। যা আমি বইটা শেষ হইয়াও হইল না শেষ, সেই জায়গা থেকে আমার শেষে গিয়ে মনে হয়েছে মেবি হতে পারে, আমি জানি না যে অনিন্দ্য সেনগুপ্ত এর দ্বিতীয় পার্ট আনবেন কিনা, সেরকম কোনো ইঙ্গিতও দেওয়া নেই। কিন্তু লেখাটা যেখানে শেষ হলো সেখানে কিন্তু আমরা রিখির খোঁজ পাই না। 3টে বাচ্চা, 4টে বাচ্চার মধ্যে 3টে বাচ্চার খোঁজ পাই, কিন্তু রিখিও কিন্তু 1989 সালে সেই কালিদহের পাড়ে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। পরবর্তীকালে রণজয় ফিরে এসেছিলেন 1982-তে, নিখোঁজ হয় 1992-এ, কিন্তু রিখিকে কিন্তু আমরা আর ফিরে পাই না। সুতরাং রিখির রিটার্ন কি পরবর্তী কোনো একটা উপন্যাস আছে, বাট অ্যাকচুয়ালি সেদিন ওই যে বললাম অনেকগুলো প্রবাবিলিটির কথা বলা হয়েছে, যে সেদিন অ্যাকচুয়ালি কি হয়েছিল সেই
কালিদহের পারে, এবং সেই বাচ্চাগুলোর মধ্যে যে যে কিছু বিশেষ ক্ষমতা ডেভেলপ করেছিল, সেইগুলোকে ডেভেলপ করে কি সেকেন্ড কোন উপন্যাসের কথা লেখক ভাবছেন আমি জানি না, তবে যদি বেরোয় অবশ্যই পড়বো, ইচ্ছা রইল, আর এই বইটাকেও একবার পড়ার ইচ্ছে রইল। সুতরাং যাদের সায়েন্স ফিকশনের প্রতি ইন্টারেস্ট আছে নিঃসন্দেহে হাতে তুলে নিতে পারেন, একটু ধীরে পড়বেন, বা আপনাদের যদি ইচ্ছে হয়, আমার মনে ইচ্ছে হবে যে পড়ার পর আর একবার ফিরে দেখা। শেষ করবো, এই বইটা পড়তে পড়তে অনেকগুলো জায়গা না খুব ভালো লেগেছে। তার মধ্যে একটা এই রূপলেখা, রূপু, সে পরবর্তীকালে যখন রণজয়কে টাইম ট্রাভেলের মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছে, তখন সে একটা জায়গা বলছে যে রণজয়ের কথা রণজয়কেই মনে করে দিচ্ছে, এবং সেটা আমার খুব ভালো লেগেছে। সেইটুকুনি পড়তে পড়তে আমি শেষ করব। তার আগে বলি, এই লেখা এই আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর যদি এরকম কেউ থাকে যিনি বই পড়তে ভালোবাসেন তাহলে তাকে দিতে পারেন যাতে তিনি সাবস্ক্রাইব করেন লিঙ্কটা। সুতরাং আমি সেই কোটেশনটা পড়তে পড়তে আজকের মতন বিদায় নেব। তুমি বলতে মানুষের ইতিহাস অজানাকে জানার ইতিহাস, আর অজানা অফুরন্ত, তাই সবসময় অনেকটা বাকি থেকে যাবে, তাও এগোতে হবে। ধন্যবাদ, নমস্কার।